স্যার আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন তো? জি স্যার, শুনতেছি। ওকে। আচ্ছা, তো আজকে যে টপিকটা পড়বো এই টপিকটার নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই ওয়ার্ডটা আগে কখনো কেউ শুনছেন? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওয়ার্ডটাকে আগে কখনো না শুনছেন স্যার, কেউ? আজকে ফার্স্ট শুনলাম। আজকেই ফার্স্ট শুনছেন, কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির আন্ডারে যে টপিকগুলো আলোচনা করি এটা আবার অনেকেই শুনছেন, যেমন কপিরাইট। এটার নাম শুনছেন না? কপিরাইট বিভিন্ন জায়গায় সি দিয়ে ছোট্ট করে লেখা থাকে। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, তো মূলত ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝাচ্ছে যে মানুষের ক্রিয়েটিভ মাইন্ড, বা মানুষের নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজের মাথা থেকে যে জিনিসগুলো আসে সেটা কিরকম হতে পারে। সেটা হইতে পারে আপনার কোনো লিটারেচার বা সাহিত্যকর্ম, সেটা হইতে পারে প্রোগ্রামিং কোড, সেটা হইতে পারে নতুন কোনো ইনভেনশন বা আবিষ্কার, মানে এনি সর্টস, মানে মেনি ডিফারেন্ট সর্টস অফ ক্রিয়েটিভ ওয়ার্কস আর দেয়ার, যেটা একটা মানুষের চিন্তা ভাবনা এবং তার মেধা মনন খাটিয়ে তাকে বের করতে হয়। ওই ধরনের জিনিসগুলোর একটা স্বীকৃতি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেমন কথার কথা, আপনি যদি বলেন যে এই ফ্ল্যাটটা আমার, তাহলে এটার প্রমাণ কি? এটা একটা স্বীকৃতি দরকার না? কোন একটা ফ্ল্যাটের স্বীকৃতি কি? বা একটা জমি ধরেন, আপনি বললেন এই জমিটা আমার, এটা আমি কিভাবে জানতে পারবো যেটা আসলে আপনার? হুম। স্যার, পেটেন্ট করে রাখে অনেকে নিজের নামে। জমি জমি কি পেটেন্ট করে? জমি জমি তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে রাখে। হ্যাঁ, জমি হচ্ছে রেজিস্টার করে দলিল করে, রাইট? তো জমির দলিল জি স্যার। যেরকম হচ্ছে আপনার দলিল, আপনার এই জমির আপনি যে মালিক, এটার প্রমাণ, ওই সেম থিংটাই হচ্ছে যেটা স্যার একটু আগে বললেন। তার মানে আপনার কিছুটা আইডিয়া আছে যে কোন একটা ইনভেনশন আপনি চাইলে নিজের নামে পেটেন্ট করে রাখতে পারেন, যে এই আবিষ্কারটা আমার, এবং এটা যদি অন্য কোনো বিজনেস ইউজ করতে চায় তাহলে অবশ্যই আমার 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 মাধ্যমে, আমার থ্রুতে হইতে হবে। হ্যাঁ, আমাকে হয় আমাকে জানায়া অথবা আমাকে পেমেন্ট করে। সব সব পেটেন্টের জন্য যে টাকা দেওয়া লাগে তা না, বাট অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে, তার তার কোনো একটা আবিষ্কার আমি ইউজ করে ফেলতে পারবো। সো এই জিনিসটাই হচ্ছে, এই আইডিয়াটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির আইডিয়া। সো হয়ে যায়, বই থেকে। তো হোয়াট ইজ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি? ইন্টেলেকচুয়াল ইজ, দেখেন কি লিখছে, যে ইটস এ টার্ম ইউজড টু ডিসক্রাইব ওয়ার্কস অফ দ্য মাইন্ড। মাইন্ড মানে কি? আমাদের নিজেদের মাথা, হ্যাঁ, আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি, আমাদের নিজেদের ব্রেন। সেটা ইউজ করে আমরা যে জিনিসটা আবিষ্কার করব, যে জিনিসটা ক্রিয়েশন করব, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা আমার একটা নিজস্ব সম্পদের মতো বা সম্পত্তির মতো থাকে। এবং আমি যদি কপিরাইট, প্যাটেন্ট বা ট্রেড সিক্রেট, বিভিন্ন আইন, এগুলোর মাধ্যমে নিজের নামে জিনিসটা করায় নিতে পারি, তখন এটা লিটারেলি আমার একটা জমির দলিলের মতো হয়ে যায়। অর্থাৎ এই বইটা যদি কেউ, কথার কথা আপনি একটা বই লিখলেন আর সেই বইয়ের উপর কেউ একটা সিনেমা বানায়, তখন কিন্তু আপনার আপনার এই কপিরাইট কাজে লাগবে, কারণ যেহেতু বইটা কপিরাইটেড করা। সো এই বইয়ের যে কোনো রিডিস্ট্রিবিউশন, অন্য কোনো পাবলিশার যদি একই বই প্রিন্ট করতে চায়, অথবা এই বইয়ের উপর কোনো ডেরিভেটিভ ওয়ার্ক, ধরেন এই বইয়ের উপর একটা নাটক তৈরি হবে, এই বইয়ের উপর একটা সিনেমা তৈরি হবে, তখন এই কপিরাইট থাকলে এই বইয়ের রাইটারের অনুমতি নেওয়া লাগবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো যদি কপিরাইট না থাকে, অনেক কপিরাইট ফ্রি আইটেম পাই না আমরা অনেক সময়। আমরা বিভিন্ন টিকটক বা ইউটিউব, এইসব ভিডিওতে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না, যেগুলো কপিরাইট ফ্রি। জি স্যার, যেমন অডিও লাইব্রেরি। হ্যাঁ, বিভিন্ন অডিও লাইব্রেরি থাকে, বিভিন্ন জায়গায় মানে কপিরাইট ফ্রি কন্টেন্ট পাওয়া যায়। সো সেগুলার মানে কি, সেগুলোও কিন্তু কষ্ট করে তারা বানাইছে, বাট তারা এটাকে আর কপিরাইট করেনি।
সো যেহেতু কপিরাইট করে নাই, ওটা তার প্রপার্টি হওয়া সত্ত্বেও আমি এটা ইউজ করতে পারি। অথবা অনেক পুরানো দেখবেন যে স্যাররা নতুন কোনো খেলার হাইলাইটস কিন্তু এরকম ইউটিউবে বেশিক্ষণ পাওয়া যায় না, ঠিক না? ধরেন গত সপ্তাহে একটা খেলা হইলো বা গতকালকে রাতে একটা খেলা হইলো, সকালবেলা অল্প একটু সময় হাইলাইটসটা থাকে, এরপরে ধাপাধাপ আপনার কপিরাইট স্ট্রাইক করতে থাকে। কিন্তু অনেক পুরানো লাইক পেলে বা ম্যারাডোনার কোনো একটা ম্যাচ আপনি দেখবেন যে হ্যাঁ ইউটিউবে কিন্তু রয়ে গেছে, ওইটা আবার কপিরাইটের মধ্যে পড়ে না, কারণ ওইটা এত পুরানো যে ওইটার যে অ্যাকচুয়াল মালিক উনি আর স্ট্রাইক করতেছে না। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কপিরাইট কতদিন থাকে? তো আপনাদের বইটা যেহেতু আহ, একটা আমেরিকান টেক্সট বুক, সো ওরা আমেরিকান লটা লিখছে, বাংলাদেশে আলাদা, বাট এটা কান্ট্রি বাই কান্ট্রি ডিফার করে, বাট মোটামুটি কাছাকাছি একই রকম। যে কপিরাইটের টার্মটা হচ্ছে অথারের লাইফ প্লাস 70 বছর। তার মানে অথার যতদিন বাঁচবে এবং আরো 70 ইয়ার্স, তো 50 থেকে 60 বছর সে যতদিন বাঁচবে এবং তারও আগে আরো 50 বছর এই কপিরাইটের টার্মটা সারা এলিজিবল ওয়ার্ক। কপিরাইট কি কি কোন কোন ধরনের কাজ এলিজিবল? আর্কিটেকচার। আর্কিটেকচার মানে কি? নকশা, রাইট? বিল্ডিং এর ডিজাইন আর্কিটেক্টরা যেটা করে। আর্ট। আর্ট মানে কি? ছবি। অডিও ভিজুয়াল, এটা মিউজিক হইতে পারে, সং হইতে পারে, মেলোডি হইতে পারে। কোরিওগ্রাফি। কোরিওগ্রাফি মানে কি? কোরিওগ্রাফি এটা কি জিনিস? এটা কি পরিচালক টাইপের কিছু? না, কোরিওগ্রাফি মানে হচ্ছে ড্যান্স মুভ, নাচের কোনো একটা স্পেশাল মুভ যদি থাকে সেটাকে আমরা কি বলি? কোরিওগ্রাফি। ড্রামা, নাটক। গ্রাফিক্স, আমরা যে বিভিন্ন ধরনের লোগো বানাই এগুলা কিন্তু কপিরাইটেড, আরেকজনের লোগো হুবহু কপি করা যাবে না। বুঝতে পারলাম? লিটারেচার, সাহিত্য। মোশন পিকচার, এই যে নাটক সিনেমা আপনারা যেগুলো দেখবেন। মিউজিক। প্যান্টোমিমস। প্যান্টোমিমস হচ্ছে অনেকটা যাত্রাপালা টাইপ, লাইক থিয়েটার বা সামথিং। পিকচার্স, ছবি তোলা। So, আপনার মোবাইলে যখন আপনি ছবি তুলবেন, আপনি চাইলে এটা কপিরাইট করে রাখতে পারেন যে এই ছবিটা আমারই তোলা। So, অনেক সময় থাকে না যে সুন্দর কোনো ছবি, আম, ধরেন আপনার ক্যামেরা, ভালো ক্যামেরা দিয়ে আপনি একটা সুন্দর ছবি তুললেন, এখন এই ছবিটা অন্য কেউ তাদের পারপাসে ইউজ করতেছে আপনার অনুমতি ছাড়াই। So, আপনি যদি ছবিটা কপিরাইট করে রাখতেন, এই ছবিটা কিন্তু যে কেউ কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারতো না। আবার অনেক জায়গায় আছে, যেমন আপনারা পেক্সেলস এর নাম শুনছেন না, যেখানে কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায়। পেক্সেলস জি স্যার, ভিডিও পাওয়া যায়। বিভিন্ন কপিরাইট ফ্রি ছবি বা ভিডিও বা এআই। এখন তো এআই ও আছে, বাট এআই থেকে আবার অনেক সময় দেখা যাচ্ছে ওরা অনেক সময় কোম্পানির নাম লিখে রাখে। সো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, পেক্সেলস আছে, পিন্টারেস্ট আছে, এখানে ফ্রি স্টক ফটো, আমরা এগুলোকে স্টক বলি। স্টক মানে হচ্ছে কপিরাইট ছাড়, এই এই ফুল ছবি ফুল রেজুলেশন আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ডাউনলোডও করতে পারবেন বা আপনার কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না। অনেকগুলোতে তো ওয়াটারমার্ক দিয়ে দেয়। হ্যাঁ, এইটাই নাই, স্টক ফটোগুলোতে আবার নাই। এই ধরনের কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ফ্রি ফটো বা ভিডিও, এগুলো অনেক সময় ছোট ছোট ক্লিপ তারা ইউজ করতে দেয়। আচ্ছা, তারপরে দেখি আর কি আছে। ফেয়ার ইউজ ডক্ট্রিনটা বলতে বোঝাচ্ছে কি, যেমন আহ, যেমন একটা মজার জিনিস দেখাই স্যার, আমি আপনাদের যে এই বইটা পড়াচ্ছি, এই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় কি লেখা দেখেন তো? কপিরাইট না? প্রতিটা পাতায় কথাটা লেখা আছে যে কপিরাইট। সেনগেজ লার্নিং হচ্ছে এই বইয়ের পাবলিশারের নাম, অল রাইটস রিজার্ভড। তা আমি কি আপনাদের এই বইটা কিনে কিনে আনছি আপনাদের জন্য? হুম, বইটাকে আমি টাকা দিয়ে কিনছি? কি মনে হয়? না স্যার। না, পরে এটা আমি অবশ্যই টাকা দিয়ে কিনি নাই, কারণ আপনারাও গরিব, আমিও আরো বড় গরিব। সো বেসিক্যালি আমি এটা বিভিন্ন কোনো কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। তো ফেয়ার ইউজ ডক্ট্রিনটা বোঝায় কি, যে কপিরাইটেড কন্টেন্ট আপনি যদি নন প্রফিট বা এডুকেশনাল পারপাসে ইউজ করতে চান, তখন সেই ক্ষেত্রে অরিজিনাল কপিরাইটের ওনারকে ওভাবে না জানাইলেও হয়। বা সোজা কথা হচ্ছে যে an author's rights and enabling public access to copyrighted work। দেখেন এটা একটা কপিরাইটেড ওয়ার্ক না এই বইটা?
এই যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কপিরাইট লেখা, এটা ডেফিনেটলি কপিরাইটেড একটা ওয়ার্ক। বাট আমি এটা কি কাজে ব্যবহার করতেছি? আমি কি এটা প্রিন্ট করে করে বাজারে বিক্রি করি নীলক্ষেতের মতো? না স্যার। না, না। আমি এটা হচ্ছে স্টাডি পারপাসে, নন প্রফিট পারপাসে, এডুকেশনাল পারপাসে ব্যবহার করতেছি। সো এই ক্ষেত্রে আমি করতে পারি কি, আমি একটা কপিরাইটেড আইটেম অথারের অনুমোদন ছাড়াই ব্যবহার করতে পারি। এই জিনিসটাই ফেয়ার ইউজ ডক্ট্রিনের মধ্যে লেখা। সো এখানে প্রথমেই দ্য পারপাস এন্ড ক্যারেক্টার অফ দ্য ইউজ, আপনি কি কাজে ব্যবহার করতেছেন সেইটা। নাম্বার টু হচ্ছে নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। একটা টেক্সট বুক কপিরাইট, মানে একটা টেক্সট বুক পড়ানো এক জিনিস, আর ধরেন একটা গল্পের বই, লাইক একটা হ্যারি পটারের বুক যদি আমি ডাউনলোড করি, সেটা কিন্তু আবার কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ঠিক না? আচ্ছা, একটু দেখো, সময় বাবারে, বাবা কি নাচতে পারে। হ্যালো। জি স্যার, শুনতেছি। ওকে। আচ্ছা, যাই হোক, তো নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক বলতে বোঝাচ্ছে এটা কি, কোন ধরনের ওয়ার্ক, এটা কি একটা টেক্সট বুক নাকি আবার একটা গল্পের বই, সেটা। পোর্শন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক বলতে যেটা বোঝাচ্ছে যে আমি কতটুকু কপি করছি। আমি কি একটা অরিজিনাল কন্টেন্টের 80%ই মেরে দিলাম, নাকি সামান্য কিছু কিছু রেফারেন্স হয়তো আমি কপি করলাম, সেটাও একটা বুঝতে হবে। আর দ্য এফেক্ট অফ দ্য ইউজ অন দ্য ভ্যালু অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক, তার মানে হচ্ছে যে কপিরাইটেড ওয়ার্কের অরিজিনাল সেলসে আমি কোনো এফেক্ট ফেললাম কিনা। যেমন কথার কথা স্যাররা এই সেমিস্টারে সিএসসি এর কি কোর্স করতেছেন? আর সিএসসি এর আর কি কোর্স করতেছেন? ডিসক্রিট ম্যাথ, আচ্ছা, তারপরে ধরেন ডিসক্রিট ম্যাথের ইন- কথাই ইন- বলি। ডিসক্রিট ম্যাথের বইয়ের রাইটারের নাম কি? আমাদের তো এরকম ইন্ডিভিজুয়াল কোনো বই বই পড়াইতেছে না, মানে যতটুকু দরকার ওটা আর কি স্লাইড দিয়ে দেয়। হ্যাঁ, সেটা তো আছেই, মানে একটা টেক্সট বই দেয় নাই আমি যেরকম দিলাম, দেওয়ার তো কথা। না, এখন টেক্সট বই দেয় নাই। হুম। তো এটা একটা সমস্যা স্যার, বুঝছেন? কারণ আমাদের এই একটা ট্রেন্ড চলে আসছে স্লাইড পড়ার বা চ্যাট জিপিটি পড়ার। এগুলা কিন্তু রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন না। এটা নিয়ে আমি সামনের দিন একটা ক্লাসও নিব, যে আপনি আসলে চ্যাট জিপিটি থেকে যে ইনফরমেশন পাচ্ছেন এগুলা কিন্তু রিলায়েবল না। হ্যাঁ, এটা ডেটার উপর নির্ভর করে, যে ধরনের ডেটা বেশি পায় সে সেই ধরনের অ্যান্সারই বলে। তো লেখাপড়া বা এগুলো যখন করবো আমাদের কিন্তু উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য অরিজিনাল সোর্স, যেখান থেকে সবাই শিখতেছে। তো আমি মোটামুটি শিওর যে আপনাদের আসলে যে বইটা থেকে পড়াচ্ছে সেই বইটা হচ্ছে কেনেথ এইচ রোজেনের বই। কেনেথ এইচ রোজেন, এই ভদ্রলোকের বই, ডিসক্রিট ম্যাথ। এই বইটা আপনাদেরকে পড়ায়, বুঝতে পারছেন? আমি মোরলেস শিওর এই বইটা আপনাদেরকে পড়াচ্ছে। তো এখন ধরেন আপনি যদি এখন কেনেথ এইচ রোজেনকে মেইল করেন যে স্যার, আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের টাকা পয়সা নাই, আপনার বইটা একটু কপিরাইট করব, মানে কপি করব বা ডাউনলোড করে পড়বো। তো দেখবেন যে উনি আপনার মেইলের কোনো রিপ্লাই দিবে না। কথা বলছেন? জি স্যার। কারণটা কি? কারণ হচ্ছে যে মানে উনি এই বই বিক্রি করে এত মিলিয়নের বিলিয়ন ডলার ইনকাম করছে যে আপনি সামান্য 200 স্টুডেন্ট যদি এটা কপি করেনও তার কিছু আসে যায়। সো এফেক্ট অন দ্য ইউজ অফ দ্য ভ্যালু, হ্যাঁ? তা আপনি যদি কোনোভাবে কপিরাইট করার কারণে, আরেকজনের কপি প্রোডাক্ট ইউজ করার কারণে অরিজিনাল প্রোডাক্টের সেলসে কোনো এফেক্ট পড়ে, তখন এটা করা যাবে না। কিন্তু আসলে সত্যি কথা বলতে তার বই এত পৃথিবীতে সারা এত বেশি পরিমাণ বিক্রি হয়েছে যে উনি আর
এগুলা নিয়ে মাথা ব্যথা করবে না। তাহলে কি ফেয়ার ইউজ ডক্ট্রিনটা বুঝছেন? জি স্যার। এই ফেয়ার ইউজ এই কথাটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। ফেয়ার ইউজ মানে সদ্ব্যবহার, একটা জিনিস সুন্দর করে ব্যবহার করা। ধরেন কথার কথা, আপনি অফিসে একটা প্রিন্টার মেশিন আছে, সেই প্রিন্টার মেশিনে অফিসের ডকুমেন্ট প্রিন্ট হয়। এখন এটার মধ্যে আমি যদি একটা পিডিএফ বই আমার পার্সোনাল কাজে ডাউনলোড করি, ধরেন কথার কথা 200 পেজের একটা বই ডাউনলোড, তাহলে হবে কি, পরের দিন অন্য একজন অফিসিয়াল ডকুমেন্ট প্রিন্ট করতে গিয়ে দেখবে টোনারের কালি শেষ। ঠিক না? জি স্যার। হ্যাঁ, এই ধরনের সব জিনিসই আছে। আমরা ওয়াশরুমে যখন যাচ্ছি, হয়তো একটা টিস্যুর রোল দেখতে পেলাম। হ্যাঁ, বাংলাদেশীদের একটা অভ্যাস আছে যে সমানে খালি টিস্যু পাইলেই হইলো, খালি টানতে থাকে। মানে আইডিয়াটা এরকম যে আমি শেষ পারসন, আমার পরে দুনিয়ায় আর কেউ ওয়াশরুমে আসবে না। তো পরে হবে কি, পরের লোকটা এসে দেখবে কোনো টিস্যুই নেই। এবং বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যেমন আমাদের ভার্সিটির ওয়াশরুমেও দেখা যাচ্ছে যে টিস্যু তারা দেয়, কিন্তু এক বেলা পরেই সব শেষ হয়ে যায়। ঠিক না? মানুষের লাগে একটা দুইটা 3 পিস টিস্যু, কিন্তু সে দেখা যাচ্ছে টানতে থাকে, হাত মুছে, মুখ মুছে, সে পরের জনের কথা চিন্তা করে না। এই ধরনের বিষয়গুলো কিন্তু ফেয়ার ইউজ। হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু আরো নানান জায়গায় পাবেন, সেটা একটু মনে রাখেন। হ্যাঁ, এই কপিরাইটের ক্ষেত্রে ফেয়ার ইউজটা একভাবে ইউজ হচ্ছে, অন্যান্য জায়গাতেও ফেয়ার ইউজ কথাটা ইউজ হয়। সফটওয়্যার মোস্টলি, সফটওয়্যারের কোডগুলো কপিরাইটের আন্ডারেই পড়ে। আমরা সামনে প্যাটেন্ট পড়বো, দেখবো যে সফটওয়্যার প্যাটেন্টও করা যায়, বাট মোস্ট অফ দ্য সফটওয়্যার আপনারা যা ইউজ করেন, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের অ্যাপস, আমাদের মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি সমস্ত যত প্রোগ্রাম থাকে, এগুলো সবই কপিরাইটের আন্ডারে প্রোটেক্টেড। বুঝতে পারছি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তো এখানে ওই যে আগের মতোই অনেক ধরনের এগ্রিমেন্ট, অনেক ধরনের অ্যাক্ট, অনেক ধরনের ল এগুলো থাকবে, এগুলো কিচ্ছু করবেন না, এগুলো আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের আমেরিকান আইন কানুন লেখা আছে, এগুলো বাদ। আচ্ছা, তো প্যাটেন্ট কি জিনিস? প্যাটেন্ট ওই একই জিনিস। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, কিন্তু এইটার হচ্ছে কি, ধরনটা আলাদা। ওগুলা যেমন ছিল আর্ট, আর্কিটেকচার, বই, কিংবা দেখা যাচ্ছে যে নভেল, মিউজিক, এইসবের উপরে। প্যাটেন্ট হবে হচ্ছে ইনভেনশন, নতুন কোনো ইনভেনশন, নতুন কোনো ফর্মুলা, আহ নতুন কোনো মেকানিজম বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আবিষ্কার করা, এই জিনিসগুলো হচ্ছে প্যাটেন্টের আন্ডার। তো আপনি করোনা, ধরেন করোনা একটা নতুন ভাইরাস, সরি, করোনা ভাইরাসে একটা নতুন ভ্যাকসিন আবিষ্কার করলেন, সেটা প্যাটেন্টের আন্ডারে পড়বে, ওটা কপিরাইট হবে না। বুঝতে পারছি? তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, প্যাটেন্ট আর কপিরাইটের মধ্যে পার্থক্য কি? প্যাটেন্ট আর কপিরাইটের মধ্যে পার্থক্য কি? বেশ কতগুলো পার্থক্য আছে। প্রথমে হচ্ছে যে নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ প্রোটেক্টেড বাই প্যাটেন্ট। হ্যাঁ, which is invention, new invention, new mechanisms, new industrial process. These things are protected by patents. On the other hand, uh, trivial things like art, architecture, novel, তারপর গেমস, হ্যাঁ, কম্পিউটার গেমস, কম্পিউটার প্রোগ্রামস, these things are protected by copyright। এক। আচ্ছা, নাম্বার টু আসেন, আহ, একটা জিনিস আমি একটু লিখি, এটা একটু মনে রাখবেন। আজকের এই রতেই যাই। An idea cannot be copyrighted. Different expression of the same idea, expressions of the same idea can be copyrighted. এটা বলতে যে কথাটা বোঝায়, স্যাররা কি কখনো এরকম কাটাকুটি গেম খেলছেন?
জি স্যার, খেলছি। হুম, এটাকে ইংলিশে অনেক সময় টিক টেক টো এরকম বলে। তো এই যে কাটাকুটি গেমটা, এই গেমের যে লজিক বা অ্যালগোরিদম, এই গেমে কিভাবে খেলতে হয়, কিভাবে জিতে, কিভাবে হারে, এই আইডিয়াটা আপনি কপিরাইট করতে পারবেন না। বুঝতে পারছি? তার মানে আপনি বলতে পারবেন না যে পৃথিবীতে শুধুমাত্র কাটাকুটি গেম একটাই থাকতে পারবে। এই কথা বলা যাবে। হ্যাঁ? অর্থাৎ মাল্টিপল ডিফারেন্ট পিপল চাইলে একই লজিকের উপরে ডিফারেন্ট, ডিফারেন্ট গেম বানাইতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি বললেন যে শুধু আমার গেমেই গুলি করা যাবে। পৃথিবীর আর কোনো গেমে গুলি করা যাবে না। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে আইডিয়াটা আপনি কপিরাইট করতে পারবেন। কিন্তু এক্সপ্রেশনটা কপিরাইট করতে পারবেন। তার মানে আমার গেমের হুবহু ম্যাপ ডিজাইন আরেকটা গেম কপি করতে পারবে না। আমার গেমের হুবহু একটা আ গানের ডিজাইন কিংবা হুবহু একটা গাড়ির ডিজাইন অথবা হুবহু একটা ক্যারেক্টারের ডিজাইন আরেকজন কপি করতে পারবে। তারপরে কথার কথা যে আ আমরা অনেক সময় ফেব্রিকের উপরে ডিজাইন করি না? লোগো-টোগো বসাই। ফেব্রিকের উপরে যেমন আড়ং একটা সুন্দর ধরেন ডিজাইন করলো সালোয়ার কামিজের উপরে। সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড সরাসরি কপি করতে পারবে না। ঠিক আছে? কিন্তু এমন কোনো কথা কি আছে যে অ্যা শুধুমাত্র আড়ংই ডিজাইন করতে পারবে সালোয়ার কামিজের উপর। পৃথিবীর অন্য কেউ আর সালোয়ার কামিজের উপর ডিজাইন করতে পারবে না। এরকম কোনো আইডিয়া আছে? না। না। সেইটাই। এই কথাটা একটু খেয়াল রাখবেন যে an idea cannot be copyrighted but different expression of the same idea can be copyrighted. মুক্তিযুদ্ধ, কথার কথা। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মুভি বানাইতে পারবেন। প্রত্যেকে আলাদা, আলাদা কপিরাইট পাবে। সমস্যা নাই। সেম আইডিয়া কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট কপিরাইট পাচ্ছে। সমস্যা নাই। বাট প্যাটেন্টের ক্ষেত্রে জিনিসটা এরকম না। সেম ইনভেনশন ২ জন ডিফারেন্ট পারসন প্যাটেন্ট করতে পারবে না। ব্যাপারটা বুঝছেন? তার মানে কথার কথা, আপনি একটা ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করতেছেন। ধরেন আব্দুল মুনিম, উনি কানাডায় একটা কোন ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করতেছেন। ইমাম হোসেন উনিও জাপানে বসে ওই একই ম্যাটেরিয়ালের উপর গবেষণা করতেছে। ২ জন একই ডিসকভারি করলো, একই আবিষ্কার করলো। ২ জনকেই প্যাটেন্ট দেওয়া যাবে না। যে আগে এপ্লাই করবে তাকে প্যাটেন্ট দেওয়া হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হুম? জি স্যার। হ্যাঁ, সো সেম same idea or invention cannot be patented. আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি আলাদা রিসার্চ করে সেম আউটকামে আসছেন, কিন্তু একজন প্যাটেন্ট পাবে। যে আগে অ্যাপ্লাই করবে সে প্যাটেন্টটা জন্য অ্যাপ্লিকেবল হবে, অন্য আরেকজন সে প্যাটেন্টটা পাবে না। আচ্ছা, তারপরে প্যাটেন্টের টার্মের বিষয়ে বলি। এর আগে আমরা কপিরাইটেড টার্ম দেখছিলাম, অথারের লাইফ এবং আরো ৫০-৬০ বছর। প্যাটেন্ট এতদিন থাকে না, এটাও একেক দেশের উপর নির্ভর করে। প্যাটেন্ট সাধারণত ২০ থেকে ৫০ বছর থাকে। আরো কিছু থাকে যেমন অ্যাপ্লিকেশন প্রসেস। কম্পারেটিভলি প্যাটেন্ট একটা এপ্লাই করার পর এটা আপনার নামে পাইতে বেশ সময় লাগে। কারণ তাদেরকে অনেক কিছু চেক করতে হয় যে এই সেম প্যাটেন্ট আর অন্য কেউ করলো কিনা, বা এটাকে আসলেও প্যাটেন্ট করার মতো একটা আবিষ্কার কিনা। ও খুব ট্রিভিয়াল বা খুব সাধারণ কিছু হলে কিন্তু ওরা প্যাটেন্ট দিবে না। এটার মধ্যে অবশ্যই নিউ কোনো একটা নতুন ইনোভেশন থাকতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু প্যাটেন্টের জন্য অ্যাপ্লিকেবল না। সো আপনি এপ্লাই করলেন, বাট সেটা অ্যাকসেপ্টেড হইতে, হইতে একটা সময় নেয়। কপিরাইট কিন্তু এরকম না। আমরা অনেক ক্ষেত্রেই দেখি কপিরাইট গুলো অটোমেটিক হয়ে যায়। আমরা যখন YouTube এ একটা কোনো ভিডিও বা গান আপলোড করি, অটোমেটিক কপিরাইটের আন্ডারে চলে আসে। ঠিক না স্যার না? জি স্যার। হ্যাঁ। এখানে একটা ওয়ার্ড আছে ইনফ্রিঞ্জমেন্ট। ওয়ার্ডটা একটু আমার সাথে উচ্চারণ করেন সবাই। ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট। এটা পরীক্ষায় আসে। আপনারা লিখতে গেলে ব্যাপক পরিমাণে ইনফ্রিঞ্জমেন্ট। মিস্টেক করেন। হ্যাঁ, গুড। ইনফ্রিঞ্জমেন্ট। সো ইনফ্রিঞ্জমেন্ট মানে সিম্পলি টু ভায়োলেট দ্য ল অফ প্যাটেন্ট অর কপিরাইট। সো আপনি যদি প্যাটেন্টের আইন ভঙ্গ করেন, প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট। যদি কপিরাইটের আইন ভঙ্গ করেন, কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট। হুম? খুবই সিম্পল। সো কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্টে শাস্তি হয়, বাট একটা ফিক্সড অ্যামাউন্টে শাস্তি হয়। হইতে পারে $৫,০০০, হইতে পারে $১০,০০০। যেমন YouTube এ যেটা হয়, ধরেন কথার কথা আপনি একটা ভিডিও আপলোড করলেন। এখন এই ভিডিওটার মধ্যে আপনি একটা হিন্দি গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ঢুকাইলেন।
কপিরাইট স্ট্রাইক খেলে কি হবে? আপনার এই ভিডিওটা থাকবে কিন্তু ভিডিওর সাউন্ডটা হয়তো মিউট হয়ে যাবে। অথবা বারবার যদি করতে থাকেন তখন একটা সময় হয়তো আপনার চ্যানেলটাও ব্লক হয়ে যেতে পারে। কিন্তু প্যাটেন্টের ক্ষেত্রে শাস্তিটা হয় ফিক্সড না। কারণ প্যাটেন্টের ক্ষেত্রে আইন মানে এটা একটা মামলা হিসেবে চলে যাবে। হ্যাঁ? এখন কোর্ট অফ ল চাইলে আপনাকে ৫ গুণ ১০ গুণ জরিমানাও করতে পারে। যেমন কথার কথা আপনি বললেন যে আমার প্যাটেন্টটা চুরি করে আরেকজন ব্যবসায়ী তার প্রোডাক্টটা ইউজ করছে এবং এটার জন্য আমার $1 মিলিয়ন ক্ষতি হলো। এখন আপনি বলতে পারেন যে কোর্ট অফ ল আপনাকে $10 মিলিয়ন অ্যাওয়ার্ড দিতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি চাইছি $1 মিলিয়ন, বাট কোর্ট অফ ল আমাকে $10 মিলিয়ন দিয়ে দিতে পারে। সো প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্টটা একটু বেশি শাস্তি হয়। কম্পারেটিভলি ইফ উই কম্পেয়ার ইট টু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। তাহলে কি বুঝতে পারছি জিনিসটা কি? জি স্যার। সফটওয়্যার নরমালি কপিরাইটের আন্ডারেই পড়ে, আগেও বলছি। কিন্তু সফটওয়্যার প্যাটেন্টও করা যায় যদি আপনার কম্পিউটার সফটওয়্যারটা কোনো ইন্ডাস্ট্রিতে নিউ ইনোভেশন নিয়ে আসে অথবা এমন কোনো ইউনিক অ্যালগরিদম ডিপ্লয় করে যেটা আগে কখনো ছিল না, অথবা এমন কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের নতুন কোনো নিউ ইনোভেটিভ কোনো প্রোডাক্ট আনে যেটা আগে কখনো ছিল না, সেটা সফটওয়্যার কোড হলেও এটা প্যাটেন্ট করা সম্ভব। এটার একটা উদাহরণ হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক গুগলের একটা নিজস্ব অ্যালগরিদম, যেটা মোটামুটি আমরা যখন সার্চ ইঞ্জিনে ধরেন গুগলে একটা জিনিস লিখে যখন সার্চ দেই, কোন কোন ওয়েবসাইট ১ থেকে ১০ এ আসবে, এই জিনিসটার অ্যালগরিদম আর বিং এর অ্যালগরিদম কিন্তু সেম না। খেয়াল করছেন? একই জিনিস থেকে গুগলে সার্চ দেন, বিং এ দেন, ডিফারেন্ট রেজাল্ট আসে। হুম, বুঝতে পারছেন? জি স্যার। তো এইটাকে স্যার বিং এ আর গুগলে দুটো তো স্যার মাঝে মধ্যে ডিফারেন্ট রেজাল্ট আসে, হ্যাঁ, সেম এক্স্যাক্টলি আসে না। এক্স্যাক্টলি সেম আসে না। কারণটা হচ্ছে এদের দুজনের অ্যালগরিদমটা প্যাটেন্ট করা এবং একজন আরেকজনের অ্যালগরিদম এপ্লাই করতে পারে না। সো দুজনই কমপ্লিটলি নিজেদের মতো একটা অ্যালগরিদম প্যাটেন্ট করে রাখছে এবং প্যাটেন্ট করলে কি হয়, সেম আইডিয়াটা আরেকজন কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, সেম অ্যালগরিদম আরেকজন তাদের নিজেদের প্রোডাক্টে ইউজ করতে পারে না। সো সফটওয়্যার প্যাটেন্টও করা যায়, বাট নর্মালি মোস্ট অফ দ্য টাইম 99% অফ দ্য টাইম সফটওয়্যার কোড কিন্তু কপিরাইটের মাধ্যমে প্রোটেক্টেড থাকে। So আমরা যত সফটওয়্যার দেখি, হ্যাঁ, গেমস টেমস হোয়াট এভার ইট ইজ, অফিস সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, এগুলো সবই দেখবেন যে একটা সি লেখা থাকে ছোট্ট করে, ট্রেড সিক্রেট মিডের আগেও পড়াইছি। ট্রেড সিক্রেট হচ্ছে such a kind of information that was difficult to develop, that took a long time and long time and effort and money to develop these kinds of secrets. And if it falls to your direct competitor, it will be a huge loss to your efforts. So এমন সব ইনফরমেশন যেটা আরেকটা কোনো কোম্পানি যদি জেনে যায় আপনার হিউজ অ্যামাউন্ট অফ ক্ষতি হবে। এটা মিডের আগে পড়াইছিলাম, মনে আছে? ট্রেড সিক্রেট মিডের সময় পড়াইছিলাম, ট্রেড সিক্রেট পরীক্ষায় আসছিল, মনে আছে? হ্যালো। এটা মনে আসতেছে না স্যার, এটা অ্যান্সার করি নাই, এটা মনে আসতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ট্রেড সিক্রেটের সাথে মেইন সমস্যাটা হচ্ছে এমপ্লয়ি বা যারা চাকরি করে তাদের। কারণ এমপ্লয়িরা যখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যায় তখনই ট্রেড সিক্রেট গুলা ফাঁস হয়ে যায়। তো এটা আটকানোর জন্য ২টা ক্লজ, আপনারা যখন চাকরি করবেন তখন এই ২টা পেপারে আপনাদেরকে সাইন করা লাগতে পারে। একটা পেপারের নাম হচ্ছে নন ডিসক্লোজার, আরেকটা পেপারের নাম হচ্ছে নন কম্পিট। এই ২টা মিনিং কি, এগুলো পরীক্ষায় আসে। নন ডিসক্লোজার মানে হচ্ছে যে আফটার ইউর টার্মিনেশন, আফটার ইউ লিভ দ্য জব, ইউ ক্যানট ডিসক্লোজ এনি কাইন্ড অফ ট্রেড সিক্রেট অফ দ্য প্রিভিয়াস কোম্পানি। আপনি মিডিয়ায় হোক, নতুন কোম্পানি হোক, কোথাও আগের কোম্পানির কোনো সিক্রেট ইনফরমেশন ডিসক্লোজ করতে পারবেন। ডিসক্লোজ শব্দটার অর্থ কি? ডিসক্লোজ এটার অর্থ কি? প্রচার করা। হ্যাঁ, প্রকাশ করে দেওয়া। সো আমি কোনোভাবে আগের কোম্পানির কোনো কোড হইতে পারে, আগের কোম্পানির কোনো সিক্রেট ইনফরমেশন হইতে পারে, আগের কোম্পানির ক্লায়েন্ট লিস্ট হইতে পারে, আগের কোম্পানির সাপ্লায়ারের
কোটেশন হইতে পারে যে আমি অ্যাকচুয়ালি সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো কত দামে কিনি, এগুলো কোনোভাবেই নতুন কোম্পানির কাছে তো বলা যাবেই না, এমনকি কোনো মিডিয়া বা কোনো সোশ্যাল মিডিয়া কোথাও আপনি লিখতে পারবেন না এইসব বিষয়ে। এগুলো যদি করে থাকেন তাহলে আপনার নামে একটা হিউজ অ্যামাউন্ট অফ জরিমানা দিবে। এটা হচ্ছে কি নন ডিসক্লোজার। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর নন কম্পিট অর্থ হচ্ছে যে আপনি জব ছেড়ে দেওয়ার পর এই সিমিলার ব্যবসা নিজেই খুলতে পারবেন না, এক। আর ২ নাম্বার হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত ডাইরেক্ট কম্পিটিটর ব্র্যান্ডে জয়েন করতে পারবেন। তার মানে অ্যাপলের চাকরি ছেড়ে সরাসরি গুগলে জয়েন করতে পারবেন, বা গুগলের চাকরি ছেড়ে সরাসরি মাইক্রোসফটে যেতে পারবেন। হয়তো ৬ মাস বা ১ বছর পরিমাণ আপনাকে একটা গ্যাপ দিতে হবে। এটা হচ্ছে নন কম্পিট। হচ্ছে জি স্যার। আচ্ছা, প্লেজারিজম এটার উপরে আমরা একটা হোল এইটুকু অংশ এই ছোট্ট টপিকটার উপরে আমি একটা পুরা লেকচার দিব এবং এটার উপর আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। সো এগুলা নিয়ে ডিটেইল আলোচনা হবে পরে। প্লেজারিজম এখানে আমি পড়াবো। প্লেজারিজম নিয়ে এই চ্যাপ্টারে আমি পড়াবো না। এখানে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং অর্থ হচ্ছে যে একটা কোনো সফটওয়্যারের ফিনিশড প্রোডাক্ট থেকে কোনোভাবে আপনি যদি ওর সোর্স কোডটা বের করতে পারেন, সেটার নাম হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। যেমন স্যার, আমরা যে অপারেটিং সিস্টেমটা চালাচ্ছি, ধরেন আমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা এখানে একটা গুগল ব্রাউজার ইউজ করতেছি, এগুলার অ্যাকচুয়াল সি বা সি প্লাস প্লাস বা জাভা এই কোডগুলা কি আপনার কাছে আছে? হুম, আসল যেই কোডগুলা লেখা ছিল সি প্রোগ্রামিং এ বা সি প্লাস প্লাস কোডে, এই কোডগুলা কি আমাদের কাছে থাকে? হুম, না। না। So, আমি যদি কোনোভাবে এই ফিনিশড প্রোডাক্টটা থেকে ওই কোডগুলা বের করতে পারি, এটাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটাকে বুঝছেন? তো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সুবিধা কি? ধরেন আমিও একটা ব্রাউজার বানাইতে যাচ্ছি, কিন্তু এই ফুল ব্রাউজারের কোডটুকু আমি করতে চাচ্ছি না। আমি চাই যে একটা এস্টাবলিশড কোনো একটা সফটওয়্যারের ব্রাউজারের যদি অরিজিনাল কোডটা পাইতাম, সেখান থেকেই বেশ কিছু ফিচার আমি আমার নিজের ব্রাউজারটায় মেরে দিতাম, সোজা কথা। সো এই জন্য কিন্তু অনেক বড় বড় কোম্পানি রিভার্স ইঞ্জিনিয়ার করে। দেখা যাচ্ছে যে অন্য কোনো কোম্পানি তারা ডেফিনেটলি তাদের কোড শেয়ার করবে না। আহ, সেই ক্ষেত্রে তারা কি করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোডটা এক্সট্রাক্ট করার চেষ্টা করে যে বের করতে পারি কিনা। অথবা আমি আপনাদের চ্যাপ্টার 7-এ যখন পড়াবো, ইথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, তখন আমরা দেখবো যে ডিফারেন্ট স্টেজেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওইখানে ডিজাইন স্টেজটা যদি আপনি সামহাও বের করে ফেলতে পারেন, যে ডিজাইন স্টেজে কি কি ফিগার ছিল, ওখানে বিভিন্ন ধরনের ফিগার থাকে, ইউজ কেস ডায়াগ্রাম থাকে, ইআর ডায়াগ্রাম থাকে। এই জিনিসগুলো যদি সামহাও বের করে ফেলা যায়, তাইলে কিন্তু আপনার কোড লেখা খুব সহজ। বুঝতে পারছেন? কোড লেখা তখন অনেক ইজি। সো এই বিষয়গুলা অনেক বড় বড় কোম্পানিরা অনেক সময় করে থাকে। এটা কিন্তু একটা ইলিগাল এবং আনইথিক্যাল কাজ, বাট অনেক বড় কোম্পানি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের কম্পিটিটর সফটওয়্যারের কোড বের করার চেষ্টা করে। কথাটা বলছি, রিভার্স ইঞ্জিনিয়ারিং কি জিনিস? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওপেন সোর্স কোডটা আবার অন্যরকম। তাহলে একটা যেটা বললাম যে ক্লোজড কোড, তার মানে কি এই কোডের মানে এই সফটওয়্যারের কোডটা আমার দেখার অনুমতি নাই। বাট অনেক ধরনের সফটওয়্যার আছে, সেগুলো ফ্রি তো ফ্রি, সেগুলো কোডও ওপেন থাকে। এটার উদাহরণ বলতে পারবেন দু একটা? এরকম কিছু সফটওয়্যার যেগুলো কোডও পাওয়া যায় অনলাইনে। এই যে এখানে বেশ কিছু দিছে, যেমন আমাদের পরিচিত গুলোর মধ্যে ফায়ারফক্স, আহ আহ, যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপর 7zip, এই ধরনের বেশ কিছু সফটওয়্যার আছে। লিনাক্সের বেশ কিছু ডিস্ট্রিবিউশন থাকে যেগুলো কিন্তু একদম ফ্রি। আপনি অ্যাকচুয়াল সি কোড দেখতে পারবেন যে লিনাক্সের মধ্যে কোন কোডটা রান হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে এইটা: why would firms or individual developers create open source code if they do not receive money for it? তারা যদি পয়সাই না পায়, তাহলে এত কষ্ট করে কোড কেন করে? প্রশ্নটা কি বুঝতে পারছেন? কোশ্চেনটা কি ছিল, এথিক্যাল কোশ্চেনটা? সে যদি পয়সাই না পায়, তাহলে সে কোড করে কেন কষ্ট করে? বা এই ধরনের ফ্রি সফটওয়্যার কেন বানায়? এটা একটা মনে প্রশ্ন আসে না আপনাদের? হুম।
জি স্যার। হ্যাঁ, তো এইটার অ্যান্সারটা হচ্ছে স্যার বেসিক্যালি আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন একটা ক্লোজড সফটওয়্যার, হ্যাঁ, লাইক মাইক্রোসফট উইন্ডোজ, যেটার কোড আপনাকে দেখতে দেয় না। সো মাইক্রোসফট উইন্ডোজ এর ক্লোজড সফটওয়্যার, আর একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, আর একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তো এখন এই সফটওয়্যার যেটা ক্লোজ সফটওয়্যার, ধরেন কথার কথা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটার কতজন ডেভেলপার থাকতে পারে স্যার আন্দাজ? কতজন ডেভেলপার থাকতে পারে? 500 থেকে 1000। আচ্ছা ধরেন 1000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, একটা তো হবে, রাইট? সারা দুনিয়ায়। সো আমরা যদি ধরে রাখি যে 5,000 লোক এই এই পার্টিকুলার সফটওয়্যারটা নিয়ে কাজ করে, সো এই সফটওয়্যারে যত ইস্যুস আছে, কি কি ইস্যুস থাকতে পারে? সফটওয়্যারে বাগস থাকতে পারে, সফটওয়্যারে সিকিউরিটি থ্রেটস থাকতে পারে, সিকিউরিটি থ্রেটস থাকতে পারে, সফটওয়্যারে নতুন ফিচার অ্যাড, নিউ ফিচার অ্যাড করা, এই কাজগুলা থাকতে পারে। এই কাজগুলার দায়িত্ব কাদের? ওই 5,000 লোকের, ঠিক না? এই সমস্ত কাজ কে করবেন? কে করবে এই সমস্ত কাজগুলা? স্যার ওই 5,000 লোক। হ্যাঁ, লাইক মানে যারা এই ক্লোজ সফটওয়্যারের ডেভেলপার, শুধু তাদেরই দায়িত্বে। স্যার ওপেন সোর্স সফটওয়্যার যেহেতু জিনিসটা ওপেন এবং ইন্টারনেটের মাধ্যমে যে কেউ জিনিসটা কোড দেখতে পারে, এই ধরনের সফটওয়্যারের ডেভেলপমেন্টের মধ্যে মিলিয়নস অফ লোক কন্ট্রিবিউট করে। সো এই বাগস বের করা, এই সিকিউরিটি থ্রেটস গুলা ডিটেক্ট করা, নতুন ফিচার অ্যাড করে নিয়ে আসা, এগুলো অত্যন্ত দ্রুত সহকারে হয়, দ্রুত মানে বেশ ফাস্ট ডেভেলপমেন্ট হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। হুম। সো আপনাদের বইয়ের মধ্যে আরো বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, ওগুলো একটু পড়েন। বাট আমি যে পয়েন্টটা বললাম এটা হচ্ছে যে ইন টার্মস অফ ডেভেলপমেন্ট স্পিড, যে একটা কোনো ফিচার আপনি যদি আনতে চান, দেখবেন একটা ক্লোজ সফটওয়্যার সেটা ফিচারটা আনতে অনেক সময় লাগাবে, কারণ তাদের তো একটা লিমিটেড ওয়ার্ক ফোর্স আছে। বাট ওপেন সোর্সের একটা সুবিধা হচ্ছে যেহেতু এখানে প্রচুর মানুষ মানে কন্ট্রিবিউট করতে পারে, সারা দুনিয়া থেকে মানুষজন এখানে কোডটা দেখতেছে, অ্যানালাইজ করতেছে, কোডের ভুল বের করার চেষ্টা করতেছে, নতুন কোন অ্যালগোরিদম সেখানে অ্যাড করে দিল, নতুন একটা ফিচার অ্যাড করলো। কারণ আমরা অনেক সময় জানি যে ওপেন সোর্সে আপনি যদি কম করেন, কন্ট্রিবিউট করেন, লেটস সে যে আপনি কোন একটা সফটওয়্যারের কোন একটা ফিচার আপনি ডেভেলপ করে দিচ্ছেন, এটা কিন্তু আপনি করবেন হচ্ছে প্রফেশনাল অ্যাডভান্টেজের জন্য, ঠিক না? আপনি আপনার সিভিতে লিখবেন যে আমি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করি, আপনার পোর্টফোলিও স্ট্রং হবে। সো এই কারণে দেখা যাচ্ছে সারা দুনিয়ার ডেভেলপাররা কাজ করার কারণে ওই জিনিসটা ফ্রি হলেও খুব দ্রুত, ফাস্ট এন্ড সিকিউর ডেভেলপমেন্ট চলে আসে, একটা ভালো স্টেবল ভার্সন আসতে বেশি সময় লাগে না। তো এই জন্যই কিন্তু মোটামুটি অনেক ভালো ভালো সফটওয়্যার গুলো ওপেন সোর্স করে দেয়, অর্থাৎ ফ্রি তো ফ্রি, ইউজও ফ্রি, কোডও ফ্রি, তুমি চাইলে চেঞ্জ করে নিজের মতো আপডেট করে বিক্রিও করতে পারো। ওপেন সোর্স বুঝছি। ওপেন সোর্স কোড জি স্যার, বুঝছি স্যার। আর এখান থেকে তেমন কিছু নাই। সাইবার স্পটিং মানে হচ্ছে বেসিক্যালি স্যার কোনো বিখ্যাত ব্র্যান্ডের নাম অনুসারে আপনি একটা ডোমেইন নেম নিজে নিজে কিনে, এটা ধরেন ওকে ব্ল্যাকমেইল করতেছে যে আপনি যদি আহ, এই পার্টিকুলার ডোমেইন নেমটা চান। যেমন কথার কথা বললাম যে আমাদের আমাদের ওয়েবসাইটটা কি দেখি তো। তো একটু খেয়াল করে দেখেন যে উম, আমাদের ওয়েবসাইটটার ডোমেইন নেমটা দেখেন, sue.su.edu.bd, রাইট? এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ডোমেইন, SUE সোনারগাঁও ইউনিভার্সিটি ডট আবার su.edu.bd, এটা ছিল আমাদের ডোমেন।
স্যার এটা যদি শুধু su.edu.bd হতো তাহলে একটু বেটার হতো না? হুম। জি স্যার। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে এই su.edu.bd আমি নিজে এই ডোমেইন নেমটা কিনে রাখবো এবং সোনারগাঁও ইউনিভার্সিটিকে ব্ল্যাকমেইল করবো যে আপনি যদি এটা চান তাহলে আমাকে এত টাকা দিতে হবে। অনেকটা facebook.com.bd এর মতো। এটার নাম হচ্ছে সাইবার স্পটিং। সো আমি সোনারগাঁও ইউনিভার্সিটিকে বলবো আপনি যদি এটা চান তাহলে আমাকে এত টাকা দিতে হবে, আদারওয়াইজ আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির কাছে এটা বিক্রি করে দেবো। সাউথ ইস্ট ইউনিভার্সিটিও কিন্তু su.edu.bd হবে, হবে না? জি স্যার। হ্যাঁ। তো আমি এখন ওকে বলতেছি যে আমাকে 1 লাখ টাকা দেন তাহলে আমি আপনাদেরকে এটা দিব, আদারওয়াইজ এটা আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে বিক্রি করে দেব। এই ধরনের ব্ল্যাকমেইলিং বা এই ধরনের কাজগুলোকে আমরা বলি সাইবার স্কোয়াটিং। এটা তো স্যার দালালির মতো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা এরকমই যে এটা ব্ল্যাকমেইলের মতো। হ্যাঁ, যেমন এই যে facebook.com.bd এটা কিন্তু বাংলাদেশের কেউ একজন করছে, সে আটকে রাখছে। এটা দেখা যাচ্ছে যে দেখি তো এখন গেলে কি হয়। সে অনেক স্যার দিন ব্ল্যাকমেল ছাড়াও তো এটা হয়, রিসেলার ডোমেইন তো অনেকে আছে সেল করে। হ্যাঁ, হ্যাঁ, একটা সবাই চায় যে তাদের বিজনেসের সাথে আহ হ্যাঁ, যেমন এটা এখন নাই, কিছুই নাই, এটা ডিএনএস থেকে আউট করে দিচ্ছে। তো অনেক সময় হয় কি আমি চাইবো যে দেখেন আমার বিজনেসটার নাম হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি, তো এটা যদি আমার বিজনেসের সাথে মিলিত থাকে, এই নামটা যদি মিলানো থাকে, তখন ইট ইজ মাচ বেটার যে আহ, এই ওয়েবসাইটটা আমার থাক, ঠিক না? তো দেখেন আমরা কিন্তু পাই নাই, আমরা পাইছি, আমরা কি অ্যাকচুয়ালি পাইছি? জি না স্যার। আমরা কিন্তু আমাদের ডেজায়ার্ড বিজনেসের জন্য ডেজায়ার্ড যে ডোমেইন নেমটা এটা কিন্তু পাইনি, এটা অন্য একজন নিয়ে নিছে। এখন তাকে আমাদেরকে কনভিন্স করতে হবে। আর যদি দরকার না পড়ে সমস্যা নেই, নিজেদের মধ্যে কম্বিনেশন আমরা বানাই নিছি su.e.su। দেখেন সোনারগাঁও ইউনিভার্সিটি ডট সোনারগাঁও ইউনিভার্সিটি। এই মোটামুটি। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কুইজ দিব, হ্যাঁ? তো কুইজের জন্য কি কি পড়বেন এটা আমি গুগল ক্লাসরুমে লিখে দিব। কুইজটা হবে হচ্ছে গত চ্যাপ্টার যেটা পড়াইলাম প্রাইভেসি, আর আজকে যেটা পড়াইলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই দুইটা সাবজেক্টের উপর আমরা কুইজ নিই, ঠিক আছে? হ্যালো। স্যার কুইজটা কত তারিখে হবে? ধরেন নেক্সট বৃহস্পতিবার কত তারিখ হয়, 13 তারিখ। আমি ক্লাসরুমে লিখেও দিব এগুলো সব, ঠিক আছে? 13 তারিখ আমরা কুইজটা দিয়ে দিই। আর এটাই আমাদের শেষ কুইজ। তো যারা প্রথম কুইজটা কোনো কারণে দেন নাই, এটাতে অ্যাটেন্ড করেন যাতে আপনার কুইজে একটা মার্ক আসে। বুঝতে স্যার পারছেন? দুইটা কুইজই কাউন্ট হবে না? হ্যাঁ, দুইটাই কাউন্ট হবে, বাট আর আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে না? অ্যাসাইনমেন্টের টপিকটা আমি পড়াবো, পড়ানোর পরে অ্যাসাইনমেন্ট দেব। অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্ক, একদমই সহজ একটা অ্যাসাইনমেন্ট দিব, বাট এটার মধ্যে একটু কষ্ট করতে হবে। তাহলে আমরা সেকেন্ড কুইজটা নেক্সট উইকে দিব, ঠিক আছে? হ্যালো। শুনতেছি। আচ্ছা, তো আমি সবই লিখে দিব, হ্যাঁ? কুইজ কয় তারিখ, কি কি, কোন কোন টপিক, কোন কোন পেজ থেকে পড়বেন, সবই আমি গুগল ক্লাসরুমে পোস্ট করে দিই। তাহলে আজকে যতটুকু পড়লাম, কোনো কোয়েশ্চেন ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে? স্যার। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার কুইজ কোন টপিকের উপর দিবেন? হ্যাঁ, আমি লিখে দিব। কুইজটা হবে গত ক্লাস প্রাইভেসি, মানে ইনফরমেশন প্রাইভেসি, আর আজকে যে যেটা পড়াইলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই দুইটা টপিকের উপরে হবে।
কেমন ভালোবাসা আচ্ছা, নাজমুল রহমান। নাজমুল রহমান। অফ করে দিই কারণ এটার জন্য